দেশে করোনায় একদিনে ৩৭ জনের মৃত্যু, সর্বাধিক নমুনা পরীক্ষায় শনাক্ত সর্বোচ্চ ২,৯১১ জন। দেশে আক্রান্তের সংখ্যা এখন অর্ধলক্ষাধিক। লঞ্চে ধাক্কাধাক্কি করে উঠছেন যাত্রীরা, ডেকে নেই স্বাস্থ্যবিধির বালাই। বাসে নিয়ম মানলেও বেশি ভাড়া নেয়ার অভিযোগ। মানুষ যেন খেয়ে পরে বাঁচতে পারে, সেজন্যই স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত, বললেন প্রধানমন্ত্রী। সব হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের তাগিদ। এবং আমপানের আঘাত পশ্চিমবঙ্গে তীব্র হলেও বাংলাদেশে বিলীন ১২৬ কিলোমিটার বাঁধ। রক্ষণাবেক্ষণের অভাবই কারণ, বলছেন বিশেষজ্ঞরা। নদীর জায়গা ফেরানোর তাগিদ। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০,০০০ ছাড়ালো। সবশেষ ২৪ ঘন্টায় এ পর্যন্ত সর্বাধিক ১২,৭০৪টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন রেকর্ড ২,৯১১ জন। প্রাণ গেছে আরও ৩৭ জনের। দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আরও বলা হয়, কোভিড-১৯ প্রতিরোধে সাধারণ কাপড়ের মাস্কই যথেষ্ট। দেশে করোনা সংক্রমণের ৮৭তম দিনে এসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৫০,০০০। মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৭০৯ জনে। সবশেষ ২৪ ঘন্টায় দেশের ৫২টি ল্যাবে সর্বোচ্চ ১২,৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায় ২,৯১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন আরও ৩৭ জন। এদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৪ জন নারী। সুস্থ হয়েছেন ৫২৩ জন। মৃতদের বয়স বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরে একজন, ৩১ থেকে ৪০ বছর ৪ জন, ৪০ থেকে ৫০ বছর একজন, ৫১ থেকে ৬০ ১০ জন, ৬১ থেকে ৭০ ৯ জন, ৭১ থেকে ৮০ ১০ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন। ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ১৫ জন, সিলেটে ৪ জন, বরিশালে ৩ জন, রাজশাহীতে ২ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন। ব্রিফিংয়ে বলা হয়, সাধারণ কাপড়ের তৈরি মাস্কই ভাইরাস প্রতিরোধে যথেষ্ট। আরও জানানো হয়, সামাজিক দূরত্ব রক্ষার চেয়েও মাস্ক পরা জরুরি। সিডিসি ইউএস এর প্রস্তাবনা অনুযায়ী সার্জিক্যাল মাস্ক এবং N95 রেসপিরেটরগুলো শুধুমাত্র স্বাস্থ্যকর্মী যারা রোগীর সংস্পর্শে আসেন তাদের জন্য সংরক্ষিত রাখতে হবে। সাধারণ সব মানুষের জন্য সবসময় ঘরে তৈরি কাপড়ের মাস্ক পরতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ, ভাইরাস থেকে বাঁচতে মাস্ক পরা নিরাপদ দূরত্ব বজায় রাখার চেয়েও বেশি কার্যকর। মঙ্গলবার পর্যন্ত মোট ৩,৩৩,০৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনা মোকাবেলায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে দেরি এবং তদারকির অভাবেই দেশে করোনা সংক্রমণ বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, অভাব আছে নেতৃত্বের, দরকার সমন্বয় নিশ্চিত করা। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আরও কঠোর হবে সরকার। রাশেদ লিমনের রিপোর্ট। যে জোনের মধ্যে খুব বেশি সংক্রামিত হবে সেখানে হয়তোবা একটা এরিয়াকে আমরা বলবো যে এই এরিয়াতে বন্ধ থাকবে এই কয়েকদিনের জন্য। অবশেষে কোভিড মোকাবেলায় এলাকা ভিত্তিক পরিকল্পনার কথা ভাবছে সরকার। সেই অনুসারে রেড, গ্রিন ও ইয়েলো এই ৩ জনে ভাগ করে নেওয়া হবে ব্যবস্থা। অথচ রোগীর সংখ্যা যখন হাজারের নিচে, তখনই এমন পরিকল্পনার কথা বলে আসছিলেন বিশেষজ্ঞরা। তাই তারা বলছেন, সিদ্ধান্ত সঠিক হলেও সময় মতো ট্রেন ধরতে পারেনি বাংলাদেশ। আমরা যদি আইসোলেশন, কোয়ারেন্টাইন থেকে শুরু করে ল্যাবরেটরি টেস্টে সবখানে আমরা দেখছি যে কাজগুলো পরে করা হচ্ছে। সময়ের সামনে যদি হাঁটতে পারতাম তাহলে আসলে এই লকডাউনটাকে আমরা দারুণ সফলভাবে সমাপ্তি টানতে পারতাম এই করোনার, যেটা হয়নি। লকডাউন খুলে দেওয়ার আগে যদি প্ল্যান না করা হয়, পরে যদি প্ল্যান করা হয়, তার মানে আমরা প্ল্যানিং এ ভুল করেছি। আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে সংক্রমণের হার অনেক বেশি বেড়ে যাচ্ছে। তার মানে আমরা হয়তোবা দেখতে পাচ্ছি কোভিড আমাদের আগে হাঁটছে। আমাদের হাঁটতে হবে কোভিড এর আগে। তবে এখনো ফুরিয়ে যায়নি সময়। পরিকল্পনা কাগজ থেকে দ্রুত বাস্তবায়নে রূপ দেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। নিশ্চিত করতে হবে দক্ষ মনিটরিং টিমও। এর মধ্যে কিন্তু স্বাস্থ্য বিভাগ এর জন্য একটা ভালো পরিকল্পনা করে ফেলতে পারতো, যে লকডাউন প্রত্যাহার করলে কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, যে ক্ষেত্রে হয়তোবা নেতৃত্ব একটা বড় বিষয়। আমাদের দেশে এটা একটা ন্যাশনাল ক্রাইসিস, অর্থাৎ আমাদের সমস্ত জাতিগত সবাইকে এটা এফেক্ট করছে। এখানে আমাদের সবার সাথে একটা সমন্বয় খুবই দরকার।
কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি অনুসারেই ব্যবস্থা নিচ্ছেন তারা। তখন সংক্রমণের পর্যায় ছিল অল্প, যার জন্য তখন অ্যাকর্ডিংলি ব্যবস্থা সরকার নিয়েছিল। আর এখন যেহেতু সংক্রমণের পর্যায়টা একটু নেগেটিভলি গতি পেয়েছে বলবো, আসলে সরকার তো সিচুয়েশন বুঝে ব্যবস্থা নেয়। যদি দেখা যায় যে না, স্বাভাবিকভাবে মানুষ মানছে না, তাহলে তো কর্তব্য অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে সাধারণ মানুষের সহায়তাও জরুরি। সময় সংবাদ, ঢাকা। করোনার প্রভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতায় স্থবির অবস্থা সৃষ্টি হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবন বাঁচাতেই কিছু জায়গায় শর্ত শিথিলের ব্যবস্থা করা হয়েছে। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় একথা বলেন তিনি। এ সময় সব হাসপাতালে অক্সিজেন সরবরাহের তাগিদ দেন প্রধানমন্ত্রী। সামনে বাজেট অধিবেশন, নতুন অর্থ বছরের হিসেব মেলানোর ব্যস্ততা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে। এরই মধ্যে মঙ্গলবার বসল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক। কোভিড-19 সাবধানতায় পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে সম্মেলনটি অনুষ্ঠিত হয় ভিন্ন আঙ্গিকে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। অন্যান্য মন্ত্রী ও সচিব সহ সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা সম্মেলন কক্ষ থেকেই অংশ নেন বৈঠকে। সভার শুরুতেই দেয়া সূচনা বক্তব্যে করোনা দুর্যোগে বাজেট ও প্রকল্প প্রণয়নে কাজ করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সরকার প্রধান। বলেন, মানুষের কষ্ট লাঘবেই শর্ত শিথিল করে স্বাভাবিক জীবনে ফেরার উদ্যোগ নিতে হয়েছে। অর্থনীতি যে গতিশীলতা পেয়েছিল, কিন্তু বিশ্বব্যাপী এই করোনা ভাইরাস আসার ফলে তা স্থবির হয়ে যায়। এবং এটা শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বেই আজকে এই অবস্থা চলছে। উন্মুক্ত করে দিয়ে এই জন্যই যে আমাদের দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই মানুষ বা সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, প্রত্যেকেই তাদের জীবন যাত্রা যেন অব্যাহত রাখতে পারে, সচল রাখতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা এই পদক্ষেপটা নিয়েছি। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সচেতনতা প্রয়োজন ব্যক্তি পর্যায় থেকেই। নিজের পরিবার এবং নিজের যারা সহকর্মী সকলেরই সুরক্ষা আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করব। এটাই হবে আমাদের সিদ্ধান্ত, যে কোনো প্রতিবন্ধকতা সেটা মোকাবেলা করে এগিয়ে যেতে পারবো। পরে বৈঠকের খুঁটিনাটি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী। তিনি জানান, 7 মন্ত্রণালয়ের 10টি প্রকল্পে 16,276 কোটি 3 লাখ টাকা অনুমোদন দেয়া হয়েছে। এ সময় হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী। অক্সিজেন সাপ্লাইটাকে তিনি চাচ্ছেন স্টেবিলাইজ এবং সাফিসিয়েন্ট করার জন্য। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সদরঘাটে আজও চোখে পড়েছে উপচে পড়া ভিড়। যাত্রীদের অসচেতনতার কাছে ম্লান হয়ে গেছে করোনা সংক্রমণ রোধে কর্তৃপক্ষের সব উদ্যোগ। ভোলাগামী প্রতিটি লঞ্চই ছাড়ছে যাত্রী বোঝাই হয়ে। সদরঘাটে লঞ্চ ভিড়তেই হুড়মুড় করে উঠতে শুরু করেন শত শত যাত্রী। কে কার আগে উঠবেন সেই প্রতিযোগিতায় যেন নেমেছেন সবাই। করোনা মহামারী ঠেকাতে কত শত উদ্যোগ, অথচ সদরঘাট থেকে চলাচল করা ঢাকা ভোলা সবগুলো রুটের লঞ্চই যাত্রী বোঝায়। নেই সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানার বালাই। ঘাটেও গাদাগাদি করে বসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। সামাজিক দূরত্ব বজায় রাখতে পারি না, দেখা যাচ্ছে একজনের গায়ের সাথে আরেকজনের গাও ঘেঁষে ঘেঁষে করতে হচ্ছে। জরুরি ছিল যে গাড়ি গুড়ি চলে না, আমরা অনেক কষ্টে আছি, সেজন্য বাসায় যাই, দেশে যাইতে গেছি। ডেকের অবস্থা আরো ভয়াবহ, যে যেভাবে পারেন ছাড়ছেন ঢাকা। বাইরে আমরা ঈদে যাইতে পারিনি, এই জন্য যাইতেছি। আমার বাবা মা আছে, আমার ফ্যামিলি সব দেশে। যার যার সেভ মতো ওইটাতে চলতে হবে, এখন কিছু করার নাই, যেহেতু এত লোকজন, সবারই বাড়ি যাওয়ার আশা। ফাঁকা ফাঁকা তো জায়গা তো দেখি নালাই দিলে, যা আছে তো এই দেখে নালাই দিলে, সামনে সামনে নালাই দিলে। বিআইডব্লিউটিএ বলছে, যাত্রীদের অসচেতনতার কাছে ভেস্তে যাচ্ছে তাদের সব উদ্যোগ। হাতিয়া এবং বেতুয়া এই দুটি রুটে যাত্রীর একটু অতিরিক্ত চাপ ছিল। সেই দুটি লঞ্চে স্বাস্থ্যবিধি কিছুটা লঙ্ঘিত হয়েছে। দীর্ঘ 2 মাস বন্ধ থাকার পরে কিছু যাত্রী আটকা পড়েছিল, সেই যাত্রীরা অনেকটাই বাড়ি হোম সিকনেসে ভুগতেছিল। সে কারণে তারা একটু বেপরোয়া ছিল। তো সে অবস্থাটা মনে হয় আজকের বা কালকের মধ্যে অবসান ঘটবে। শিমুলিয়া কাওড়াকান্দি ঘাটের স্পিডবোট, লঞ্চ ও ফেরিতেও যাত্রী পারাপারে সামাজিক দূরত্বের বিধি মানা সম্ভব হয়নি। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে অনেকটাই আগের রূপের রাজধানী, তবে দূরপাল্লার বাসের যাত্রী কমেছে উল্লেখযোগ্য সংখ্যায়।
সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। তবে নিয়ম মেনে চলছে ট্রেন। এদিকে করোনা আতঙ্কে যাত্রী কম হওয়ায় আসা যাওয়া মিলে 18টি ফ্লাইট বাতিল হয়েছে। রাজধানীর সায়েদাবাদ, গাবতলী, মহাখালী এ 3টি দূরপাল্লার বাস টার্মিনালেই সোমবারের চেয়ে যাত্রী ছিল কম। মহামারী, বাড়তি ভাড়া আর ঈদ পরবর্তী সময়কে এজন্য দায় দিচ্ছেন বাস সংশ্লিষ্টরা। এ অবস্থায় ভাড়া নির্ধারিত হয়েছে দর কষাকষিতে। 2 ঘন্টা হিসাবে 21 জন 20 জন যাত্রী যোগাতে পারিনি। 150 টাকা 200 টাকা ভাড়া, ওই হিসাবে 60% 320 টাকা ভাড়া হয়, আমরা 300 নেই, আবার 250 টাকাও নেই। গণপরিবহন বাড়ায় অনেকটাই সড়কে ফিরেছে রাজধানী। ঢাকা কিংবা দূরপাল্লা সব বাসেই স্বাস্থ্যবিধি মোটামুটি মানতে দেখা গেছে। করোনাকালীন অতিরিক্ত ভাড়ার সিদ্ধান্ত বাতিলের দাবি করেছেন বেশিরভাগ যাত্রী। আগে 150 টাকা ছিল আর কি, এখন 300 টাকা নিচে 2 সিট মিলে। ওনারা বলতেছে যে 200 টাকার কমে এখান থেকে মানে একটা গাড়িও যাবে না। ভাড়াটা খুব বেশি না, এখন এমনিতে তো ইনকাম নেই। নিম্নবিত্তের জন্য একটু প্রেশার, তো এখন বাধ্য হইয়া যাতায়াত করতে হচ্ছে। অ্যাক্টিভ ঘুরে আসার পরে গাড়িতে গ্লিসিন পাউডার দিয়ে স্প্রে মারা হয়। এদিকে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা গেছে ট্রেনের যাত্রীদের। মঙ্গলবার সকাল 7টা 15 মিনিটে কমলাপুর থেকে চট্টগ্রাম ছেড়ে যায় সোনার বাংলা এক্সপ্রেস। ট্রেনের ভেতরের অবস্থা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। পুরোটা ট্রেনই ফাঁকা ফাঁকা আসছে, কোনো ঝামেলা ছিল না। এছাড়া করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় যাত্রী কমেছে বিমানে। যাত্রাপথে সামাজিক দূরত্ব নিয়ে যাত্রীদের অভিযোগ থাকলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান কর্তৃপক্ষ। প্রত্যেকটা সিটে দুইজন করেই বসে আসছিল, তো এই ব্যাপারটা তো সোশ্যাল ডিস্টেন্সিং আসলে হলো না। হ্যান্ড গ্লোভস, মাস্ক দেওয়া হয়েছে এয়ারলাইন্স থেকেই, কিন্তু পাশের সিটে আর কি আরেকজনকে বসাইছে। এয়ারলাইনগুলো যে কর্তৃক যে আয়োজন, যে ব্যবস্থাপনা, এত যদি কোনো ঘাটতি থাকে, আমার কড়া নির্দেশ হচ্ছে ওই বিমানটার অপারেশন বন্ধ করে দিন। সব ধরনের যানবাহন চালু হলেও সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনালে আছেন সহকর্মী তরিকুল ইসলাম। বাস চলাচলের খবর জানতে তার কাছে চলে যাচ্ছি। তরিকুল। রিচার্ড, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে 65 দিন সরকারি সাধারণ ছুটি ঘোষণা পরে গতকাল থেকে খুলনা সহ সারা দেশে গণপরিবহন চলাচল শুরু করেছে। আমরা রয়েছি খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনালে। এই বাস টার্মিনাল থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে কিন্তু বাস ছেড়ে যায়। আমরা গতকালও যে দৃশ্যটি দেখেছি, মূলত এই বাস ছাড়াকে কেন্দ্র করে কয়েকটি বিষয় সামনে চলে এসেছে। এর মধ্যে প্রথমত হচ্ছে সরকারি যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা কতটুকু মানা হচ্ছে, স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে, পাশাপাশি ভাড়া নিয়ে যে বাস ভাড়া নিয়ে যে কথা রয়েছে যাত্রীদের এবং যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন তাদের, সে বিষয়টাও রয়েছে এবং যাত্রীদের উপস্থিতি কতটুকু, এই বিষয়টা অন্যতম একটি উল্লেখযোগ্য বিষয়। কারণ আমরা যেটি দেখেছি, প্রথমত হচ্ছে যে গতকাল কিছু যাত্রী যাতায়াত করেছে, গতকাল ভিড় ছিল পরিবহনে, তবে সেটি দিন শেষে কিন্তু সেই ভিড়টা ছিল না। এবং আজকে কিন্তু একই দৃশ্য, আজকেও কিন্তু যাত্রী যেটুকু রয়েছে সেটুকু কিন্তু সন্তোষজনক না বলে যারা জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। এবং আমরা যে বিষয়টি উল্লেখ করতে চাই যে ঢাকাগামী, চিটাগাংগামী এবং সিলেটগামী যে পরিবহনগুলো খুলনা থেকে ছেড়ে যাচ্ছে, সে পরিবহনগুলোতে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে আমরা দেখেছি যে পরিবহন ছাড়া হচ্ছে এবং তাদেরকে স্প্রে করা হচ্ছে, হ্যান্ড গ্লাভস এবং তাদেরকে মাস্ক ব্যবহার করার জন্য বলা হচ্ছে। এবং যেসব যাত্রীরা এসব ব্যবহার করছেন না তাদেরকে আসলে গাড়িতে তোলা হচ্ছে না এবং প্রতিটি গাড়িতে 20 জনের বেশি কিন্তু যাত্রী তোলা হচ্ছে না এবং এটি খুব ভালোভাবেই মেনে নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাশাপাশি আমরা যে বিষয়টি অনুপস্থিত দেখেছি সেটা হচ্ছে যে আন্তঃজেলা এবং অভ্যন্তরীণ যে রুটগুলো রয়েছে, এসব রুটে যেসব পরিবহন যাতায়াত করছে সেখানে কিন্তু স্বাস্থ্যবিধিটা একটু উপেক্ষিত রয়েছে। এবং এছাড়া এখানকার যারা যাত্রীরা আসছেন বাস টার্মিনালে, আমরা তাদেরকে দেখেছি বেশিরভাগ তারা সামাজিক দূরত্ব যারা মেনে চলার দরকার সেটি কিন্তু কম মানা হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে যাত্রী সাধারণের যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে, বিশেষ করে ভাড়ার বিষয়ে কোনো যাত্রী বলেছেন যে ভাড়া তাদের জন্য একটু বেশি হয়ে যায়। এই বিষয়টি সরকারের নীতি নির্ধারক মহল যদি এটি কমিয়ে আনেন তাহলে যাত্রীদের সাধারণের জন্য সুবিধা হয়। কারণ করোনা চলাকালীন সময়ে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু কর্মহীন হয়ে পড়েছে। মূলত এই দিকটা বিবেচনা করার কথা দাবি জানিয়েছেন তারা। এছাড়া পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে পরিবহন চলাতে তাদের জন্য সুবিধা হয়েছে এবং তাদের উপার্জনের পথ আবারও সুগম হয়েছে। তো এই ছিল আমার কাছে রিচার্ড, খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে পরিবহন চলাচলের সর্বশেষ খবর। খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাস চলাচলের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। মুন্সিগঞ্জে কাঠ বোঝাই ট্রাক সহ
পুরাবাজার বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে ঢাকার সাথে অন্যান্য জেলার এবং উপজেলার সঙ্গে দিঘির পাড়ের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাঠ বোঝাই ট্রাকটি পুরাবাজার বেইলি ব্রিজ পার হচ্ছিল। এ সময় ব্রিজটি ভেঙে পড়ে, তবে চালক ও হেলপার প্রাণে বেঁচে যান। এরপর থেকেই বন্ধ রয়েছে টঙ্গীবাড়ির দিঘির পাড়ের সঙ্গে জেলার অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের পর ব্রিজ মেরামতের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। গাড়িটা মনে করে উঠছে, ওঠার পরে মনে করে ব্রিজ একবারে কাটা ভিজে যাবে। অনেক দুর্বলের কারণে কাটার গাড়ি আসার কারণে এটা সকাল 7টার সময় ভেঙে পড়ে যায়। 40 বছর যাবত ব্রিজ এটা এমনি দুর্বল হয়ে গেছে, এটা টেম্পার নাই। উঠছেন হাইওয়ে যারা কাজ করছে এটার মধ্যে অনেক মাল মেডিসিন নিছে, আমরা পাথর বোতল নিছে, ভিটামিন নিয়ে এটা ব্রিজ এভাবে দুর্বল ছিল, এটা আর কিভাবে করে নাই। বাংলা সময় আরো থাকছে। বাজারে কমতে শুরু করেছে ভোগ্য পণ্যের দাম। কেজি প্রতি 30 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজ, রসুন ও ডালের দর। ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্য তেলের দাম বাড়তি। প্রায় 500 কিলোমিটার ব্যাসার্ধের ঘূর্ণিঝড় আম্পান চলে গেলেও ক্ষত রেখে গেছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায়। তবে জলোচ্ছ্বাস ও বাতাসের বেগ তুলনামূলক কম হওয়ার পরও পশ্চিমবঙ্গের চেয়ে বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশের বেড়িবাঁধগুলোর। দুই দেশের আকাশ থেকে নেয়া ছবি বিশ্লেষণ করে এমনই চিত্রই উঠে এসেছে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, নদীর জায়গা ছেড়ে বাঁধ নির্মাণ করলে দুই দেশেই আরো কম ক্ষয়ক্ষতি হতো। মাহমুদ রাকিবের রিপোর্ট। আম্পানের পর আকাশ থেকে তোলা ছবিতে দেখা যায় সুপার সাইক্লোনের তাণ্ডবে সুন্দরবন লাগোয়া বাংলাদেশ অংশের বেশিরভাগ বাঁধই পুরোপুরি ভেঙে বিলীন হয়ে গেছে শত শত গ্রাম। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে ঘন্টায় সর্বোচ্চ 152 কিলোমিটার গতিবেগের ঝড়ে শুধু খুলনা ও সাতক্ষীরাতেই 126 কিলোমিটার বাঁধ ভেঙে তছনছ হয়ে গেছে। একই সময় ঘন্টায় সর্বোচ্চ 183 কিলোমিটার বেগে আম্পান আঘাত হানে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতেও, যাতে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এলাকার 226 কিলোমিটার বাঁধ উপচে গ্রাম প্লাবিত হলেও পুরোপুরি বিলীন হয়েছে অনেক কম। বাংলাদেশে এই অবস্থার জন্য দায়ী করা হচ্ছে বাঁধ রক্ষণাবেক্ষণ না করাকে। আর ভারতের বিশেষজ্ঞরা বলছেন, আইলার পর পশ্চিমবঙ্গে তুলনামূলক শক্তিশালী বাঁধ নির্মাণ করায় তা তেমনটা ভাঙেনি। আইলার পরে যে বাঁধগুলো নবনির্মিত হয়েছে সেই বাঁধগুলো অনেক বেশি শক্ত, অনেক বেশি মজবুত, কারণ এই বাঁধগুলোর উপরটা অনেক বেশি প্রশস্ত। নদীর দিকের বাঁধের ঢাল সেটা অনেক কম রাখা হয়েছে, সেটা অনেক দূর পর্যন্ত প্রসারিত করা আছে। বহু জায়গাতে বাঁধের অর্ধেক নদী খেয়ে ফেলেছে, বাঁধের উচ্চতা কমে গেছে, বাঁধ নেই, এটা ভাঙাচোরা একটা মাটির স্তূপ হয়ে আছে বেশি জায়গাতে। মূল কথা হচ্ছে এটাকে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। তবে দুই দেশের বিশেষজ্ঞরাই বলছেন, নদী প্রশস্ত ও পাড়ে গাছ রোপণ না করলে সমস্যা থেকেই যাবে। বাঁধের উচ্চতা বাড়ানো প্রয়োজন। উচ্চতা বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জমি গ্রহণ প্রয়োজন হবে। কাজে এখানে জমি অধিগ্রহণ না করে মাটির বাঁধের সাথে কংক্রিটের ফ্লাড ওয়ালের একটা সমন্বয় করার কথা চিন্তা করা যেতে পারে। দুই বাংলার প্রশাসনেরই বোঝা উচিত নদীকে তার প্রসারিত হওয়ার জায়গাটা ফিরিয়ে দিতে হবে। শুধু বাঁধ নির্মাণ করলেই হবে না, বাঁধের সামনে একটা ম্যানগ্রোভের প্রাচীরও তৈরি করতে হবে। সুন্দরবনে যেখানে যেখানে বাঁধের সামনের দিকে ম্যানগ্রোভের প্রাচীর ছিল সেই জায়গায় বাঁধ সুরক্ষিত থাকে। সকল বাঁধ উঁচু ও প্রশস্ত করতে 3100 কোটি টাকার কাজ চলছে বলে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। কয়রা, শ্যামনগর এবং বাঘকোপে বেশি ঝুঁকিপূর্ণ স্থানগুলো আমরা সেনাবাহিনীকে দিয়েছি। এছাড়াও ছোট ছোট অনেকগুলো এলাকা রয়েছে, সেগুলোতে আমরা স্থানীয়ভাবে পিআইসির মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা সেখানে কাজ করব। তবে দুই দেশের বিশেষজ্ঞরাই বলছেন, প্রাকৃতিক ঝড় থেকে বাঁচতে বাঁধ টেকসইয়ের পাশাপাশি গুরুত্ব দিতে হবে সুন্দরবন রক্ষাকেও। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। পিরোজপুরের ভান্ডারিয়ায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ভাঙনের কবলে পড়েছে কচা নদী পাড়ের কয়েকশো গ্রাম। এতে ভিটে মাটি ও ফসলি জমি হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে নদী পাড়ের মানুষের। আসন্ন বর্ষা মৌসুম নদী ভাঙনের শঙ্কার মাত্রা আরও বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের শেষ সম্বল রক্ষায় দ্রুত নদী শাসনের দাবি এলাকাবাসীর। পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট।
পিরোজপুরের কচা নদীর পাড়ে বিলীনের অপেক্ষায় দাঁড়িয়ে তেলিখালী গ্রাম। আর কিছুদিন পর হয়তো মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে এলাকাটি। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে শুধু ভান্ডারিয়া উপজেলার তেলিখালীতেই 2 কিলোমিটার এলাকা কচা নদীতে বিলীন হয়েছে। এতে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে দিশেহারা এ এলাকার হাজারো মানুষ। ক্ষতিগ্রস্তের তালিকায় রয়েছে মধ্যবিত্ত থেকে দরিদ্র পরিবারগুলো। ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টের ভিতরে আছি, কোথায় যাব কি করব কোনো দিশা পাই না। নদীতে কসার নদীতে সব বিনাশ হয়ে গেছি, আমাদের বাড়ি ঘর আর নদী সমান হয়ে যায় জোয়ারে পানি উঠলে। শুধু তেলিখালী নয়, জেলার চরখালী, জুনিয়া, হরিণপালা, বড় মাছুয়া সহ কচা নদীর পাড়ের গ্রামগুলো রয়েছে নদীগর্ভে হারানোর ঝুঁকিতে। আসন্ন বর্ষা মৌসুমের আগে বেড়িবাঁধ নির্মাণ না হলে ব্যাপক হারে এসব এলাকায় ভাঙন দেখা দিতে পারে বলে উদ্বিগ্ন স্থানীয়রা। যদি বেড়িবাঁধ না হয় তাহলে এদেরও খুঁজে পাওয়া যাবে না। একটু বেড়িবাঁধ দেন যেন গরিব বাঁচতে পারে, থাকতে পারে। এরই মধ্যে বেড়িবাঁধ নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমি নদীতে বিলীন হয়েছে জানিয়ে নদী শাসনের ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা তাঁবুর ব্যবস্থা করেছি, কিছু টিন দিয়েছি, এই দিয়ে এরা রাস্তার উপরে আপাতত বসবাস করে। এখন পর্যন্ত বেড়িবাঁধের কাজই শুরু হয়নি। সুতরাং যদি এই নদী শাসন না করে এই বেড়িবাঁধ নির্মাণ করা হয় তাহলে এর সুফলতা জনগণ পাবে না। ভাঙনপ্রবণ এলাকা চিহ্নিত করে দ্রুত বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। যে সমস্ত এলাকায় বেশি ভাঙন হচ্ছে সেগুলো আমরা সেগুলো কাজের প্রায়োরিটি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করি। যেগুলো একটু কম ভাঙছে সেগুলো আমরা আস্তে আস্তে করবো। আম্পানের আঘাতে পিরোজপুরে প্রায় 20 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় সংবাদ, পিরোজপুর। সাভার ও আশেপাশের এলাকার সড়কে চলছে ব্যাপক চাঁদাবাজি। লাইনম্যান থেকে শুরু করে ফেডারেশন ও মালিক সমিতির নামে প্রতিটি বাস থেকে 1100 টাকা পর্যন্ত চাঁদা আদায়ের অভিযোগ পরিবহন শ্রমিকদের। সময় সংবাদের ক্যামেরায়ও ধরা পড়ে প্রকাশ্যে অর্থ আদায়ের চিত্র। জড়িতরা নানা অজুহাত দিলেও সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। মোজাফফর জয়ের তথ্য, মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল 3 মোড়ে সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে এমন দৃশ্য। অথচ মাত্র 50 গজের মধ্যেই পুলিশ বক্স। দিনভর এই অবস্থা চললেও দেখা যায়নি পুলিশের কোনো তৎপরতা। স্বাস্থ্যবিধি মানাতে পুলিশের তোড়জোড় থাকলেও চাঁদাবাজদের থামানো যাচ্ছে না অদৃশ্য কারণে। শুধু বাইপাইল নয়, একই অবস্থা ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, নবীনগর, নয়াহাট এলাকাতেও। দূরপাল্লা কিংবা অভ্যন্তরীণ কোনো রুটের বাসেই বাদ পড়ছে না। প্রকাশ্যে প্রতিদিন বাস থেকে নেওয়া হচ্ছে চাঁদা। পরিবহন শ্রমিকদের অভিযোগ, 2 মাসের বেশি সময় পর চালু হয়েছে বাস, কিন্তু থামছে না চাঁদাবাজদের দৌরাত্ম। ফেডারেশন, রোড লাইনম্যান সহ নানা নামের টাকা নেওয়া হচ্ছে। না দিলে সমস্যায় পড়তে হবে জেনেই বাধ্য হচ্ছেন বলে জানান তারা। গাবতলী নেছে 1100 টাকা, হেমায়তপুর নেছে 50 টাকা, সাবান নেছে 100 টাকা। এই চাঁদাগুলো নিচ্ছে ফেডারেশনের লোক, শ্রমিক ইউনিয়নের লোক। সময় সংবাদের ক্যামেরা দেখে অনেকে চাঁদা না নিয়ে নেমে পড়েন বাস থেকে। কেউ কেউ ঘটনা স্বীকার করলেও তুলে ধরেন নানা অজুহাত। কোম্পানি কার্ড আছে, আমরা 10 টাকা করে নিচ্ছি। কোম্পানি বেতন দেয় না, বেতন 10 টাকা করে আমরা বেতন পাচ্ছি। মালিক সমিতির লোক আছে আলাদা টাকা। আপনার গাড়ি এলে ব্রেক দিলে দেখেন, আপনার গাড়ি ব্রেক দিলে টাকা নেবে এখন দেবেন। প্রকাশ্যে এমন চাঁদাবাজি চললেও কোনো তথ্য নেই পুলিশের কাছে। বাহিনীর কর্মকর্তারা বলেন, অভিযোগ পেলেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি সম্পর্কে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একেবারে জিরো টলারেন্স দিয়ে অবলম্বন করছে। তো এই ক্ষেত্রে আপনাদের যদি এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে দিয়ে সহায়তা করবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে সাভারের 2টি মহাসড়কে প্রতিদিন সহস্রাধিক বাস ট্রাক চলাচল করে। সময় সংবাদ, সাভার। ঝিনাইদহে করোনাকালে ভুতুরে বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে পড়েছেন হাজার হাজার গ্রাহক। লকডাউনে মিটার রিডিং না করেই বিদ্যুৎ বিল করার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সঠিক বিল দেওয়ার দাবি গ্রাহকদের। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ঝিনাইদহ সদরের ঝিনুকমালা আবাসন প্রকল্পের বাসিন্দা ঝালমুড়ি বিক্রেতা আজিজুর রহমান। 27 মে পর্যন্ত তার মিটারের রিডিং 7341 ইউনিট থাকলেও কদিন আগের দেয়া বিদ্যুৎ বিলে রিডিং দেখানো হয়েছে 7400 ইউনিট। করোনায় কর্মহীন, তার উপর বাড়তি এই বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে তিনি। 60 ইউনিট বেশি, আমরা খাই ঝালমুড়ি বিক্রি করে, আবাসনে থাকি, আমাদেরও গরিব মানুষ, এই বাড়তি বলে আমরা কি করে দেব।
শহরের কাঞ্চননগর এলাকার একটি বাসভবনের বিদ্যুৎ বিলে বর্তমান মিটার রিডিং দেখানো হয়েছে 1940 ইউনিট। পূর্ববর্তী ইউনিটে দেখানো হয়েছে 1860 ইউনিট, কিন্তু মিটারে দেখা যাচ্ছে বর্তমান রিডিং 1847 ইউনিট। এমনই ভুতুড়ে বিলের খপ্পরে পড়েছেন ঝিনাইদহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের হাজার হাজার গ্রাহক। গুনতে হচ্ছে বাড়তি টাকা। প্রতিদিন বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে লাইন দিচ্ছে ভুক্তভোগীরা, সেখানেও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তাদের। প্রতি মাসে 135-40 টাকা বিল আসে আমার প্রত্যেক মাসে, সেটা 3 মাসে আমার করছে 1500 টাকা। দোকানটা অফ 3 মাস ধরে বন্ধ আছে, অথচ সেখানে মনে করেন যে অনেক টাকা 1495 টাকা আমার বিল আসছে। 3 মাস নেবে না বিল, এইসব কথা কইয়ে যায় নাই, না দেখে বিল করে। 3-4 ডবল বিল হয়েছে, যা আমার পক্ষে পরিশোধ করা অসম্ভব। 108 নম্বরে এসে আসলাম, আসে বললাম যে আমার বিলের সমস্যা, এই সমস্যাটা যাচ্ছি কাছে এখন না পরে একটু ওয়েট করেন, মানে এরকম যে ভোগান্তি আমাদের। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার। বিদ্যুৎ বিল কেন বেশি হচ্ছে এই বক্তব্য তো দেওয়া যাবে না। সমস্ত প্রকার জিনিস এখানে দিতে। বিদ্যুৎ বিভাগের দেয়া তথ্য মতে জেলা শহর শৈলকুপা, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর শহরে ঝিনাইদহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্রাহক সংখ্যা 1,25,000। সময় সংবাদ, ঝিনাইদহ। চাহিদার বিপরীতে বাড়তি পণ্য সরবরাহের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমায় দেশের বাজারে বেশিরভাগ ভোগ্য পণ্যের দাম কমতে শুরু করেছে। পেঁয়াজ, রসুন ও সব ধরনের ডালের দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 30 টাকা পর্যন্ত। তবে বুকিং রেট কমলেও ব্যবসায়ীদের কারসাজিতে বেড়েছে ভোজ্য তেলের দাম। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে যখন আগস্ট লকডাউন চলছিল, তখন পুরোদমে সচল ছিল দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। এখন লকডাউন উঠে গেছে, বেড়েছে পণ্য সরবরাহ। অপরদিকে আন্তর্জাতিক বাজারও বুকিং রেট কমতে থাকায় সব ধরনের ভোগ্যপণ্যের দাম ইতিমধ্যে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। ঈদের কারণে বাড়তি চাহিদা থাকায় গত সপ্তাহেও আদা, রসুন এবং পেঁয়াজের বাজার ছিল বেশ অস্থির। কিন্তু ঈদ মৌসুম শেষ হওয়ার পাশাপাশি লকডাউন উঠে যাওয়ায় এসব পণ্যের সরবরাহ বেড়েছে। পেঁয়াজের কেজি এখন 20 টাকা, আর রসুন 80 এবং আদা 130 টাকায় বিক্রি হচ্ছে। প্রচুর আমদানি আছে, বাজারে কোনো সংকট নাই। ইনশাআল্লাহ আশা করি আর সামনের সময় আরো বাজার কমার দিকে সম্ভাবনা আছে। ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট কমায় দেশের বাজারে কমেছে সব ধরনের ডালের দাম। মসুর এবং মুগ ডালের দাম প্রতি কেজিতে কমেছে 20 টাকা করে। প্রত্যেকটা ডালের দামে কম এবং মশলা চাষাবাদ যেগুলো আছে সবগুলোর দামে কম। ইন্টারন্যাশনাল মার্কেটেও প্রত্যেকটা পণ্যের দাম কমেছে, ফলে এটাও আমাদের এখানে প্রভাব পড়েছে। তবে ভোজ্য তেলের বাজার আবারও পড়েছে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজিতে। বুকিং রেট কমলেও এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের ভোজ্য তেলের দাম প্রতি মনে বেড়েছে 100 থেকে 150 টাকা। বন্ধন আগেদের এখন বর্তমানে 100-110 টাকা ব্যাগ কমে গিয়েছে প্রতি মনের উপরে। লকডাউন উঠে যাওয়ায় বাজারে সরবরাহ বাড়ছে, তাই সব ধরনের ভোগ্য পণ্যের দাম আরও কমবে বলে আশা এই ব্যবসায়ী নেতার। সব ভোগ্য পণ্য মালের দাম কমে যাচ্ছে, সব আরও বেশি হওয়ার কারণে মালের দাম কমে যাচ্ছে। সামনে বাজার আরও কমার সম্ভাবনা আছে। বাংলাদেশের ভোগ্য পণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর, তাই লকডাউনের সময় চট্টগ্রাম বন্দর পুরোপুরি সচল ছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারত থেকে দ্বিতীয় চালানের 1700 মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে পৌঁছেছে। গতকাল দর্শনা দিয়ে পেঁয়াজ বোঝাই মালবাহী ট্রেনটি দেশে আসে। হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, করোনা পরিস্থিতিতে দেশে পেঁয়াজের সংকট হওয়ায় দাম বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে এলসি করেন ব্যবসায়ীরা। গত 28 মে এলসির প্রথম চালানে 1600 মেট্রিক টন পেঁয়াজ আসে। দ্বিতীয় চালানে 1700 মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে আসে সোমবার। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে নৌবাহিনী। সকালে নিঝুম চর দ্বীপের দুর্গম চরাঞ্চলে এ সহায়তা দেয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল ও তেল সহ অন্যান্য নিত্যপণ্য বিতরণ করা হয়। এ সময় নৌবাহিনীর কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমপানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তহবিল গঠন করে নৌবাহিনীর হাতিয়া কন্টিনজেন্ট সদস্যরা। ত্রাণ সামগ্রী পেয়ে খুশি সুবিধাভোগী মানুষরা।
যশোরে সড়কের পাশের ঝুঁকিপূর্ণ শতবর্ষী গাছ অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকালে স্থানীয় সামাজিক সংগঠন সেবা ও নাগরিক অধিকার আন্দোলনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি ঝিকরগাছা উপজেলার নাভারণ কলোনির বাসিন্দারা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, ঘূর্ণিঝড় আম্পানের কারণে সড়কের গাছ উপড়ে পড়ে ঘর বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বর্ষা মৌসুমে আরও ঝড়ের শঙ্কা থাকায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। এ অবস্থায় যশোর বেনাপোল সড়কের ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত কেটে নতুন গাছ রোপণের দাবি জানানো হয়। শিশু গাছ ঘরের পরে পড়েছে, 7-8টা ঘরের পরে পড়েছে। আমরা ঘরের থেকে বেরিয়ে দৌড় মারছিলাম, তখন আমাদের জীবন বাঁচা। এখন তো ঘরমর সব দলমাট হয়ে গেছে, আমরা তো বাইরে দিন কাটাচ্ছি, ঘরে থাকার মতন আমাদের কোনো পরিস্থিতি নেই। যশোর বেনাপোল মহাসড়কের দুই পাশের বয়সের ভারে নুজো জরাজীর্ণ মৃতপ্রায় এই গাছগুলো এখন জনজীবনের জন্য হুমকি স্বরূপ। এগুলো এখন আর মানুষের জীবনের জন্য বন্ধু নেই। তাই আমাদের দাবি, অনতিবিলম্বে এই গাছগুলো অপসারণ করা হোক। গাইবান্ধায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি 30 বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গতরাতে সদরের লেঙ্গাম বাজার থেকে চালগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বাজারে রাজা মিয়ার দোকানে বিক্রির জন্য সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি 30 বস্তা চাল মজুত করা হয়েছে এমন খবরে সেখানে অভিযানে যায় তারা। এ সময় হাতে নাতে দোকান থেকে 30 বস্তা চাল উদ্ধার করা হয়। দোকান মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ। মাস্ক পরিধান না করেই রাস্তায় বের হওয়ায় রাঙামাটিকে 17 জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে শহরের পুরাতন বাস টার্মিনাল, বনরূপা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাস্কবিহীন রাস্তায় বের হওয়ায় 17 জনকে জরিমানা করা হয়। পাশাপাশি পথচারীদের মাস্ক সহ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সচেতন হতে সতর্ক করা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনায় একদিনে 37 জনের মৃত্যু, সর্বাধিক নমুনা পরীক্ষায় শনাক্ত সর্বোচ্চ 2911 জন। দেশে আক্রান্তের সংখ্যা এখন অর্ধলক্ষাধিক। লঞ্চে ধাক্কাধাক্কি করে উঠছেন যাত্রীরা, ডেকে নেই স্বাস্থ্যবিধির বালাই। বাসে নিয়ম মানলেও বেশি ভাড়া নেয়ার অভিযোগ। মানুষ যেন খেয়ে পড়ে বাঁচতে পারে, সেজন্যই স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত, বললেন প্রধানমন্ত্রী। সব হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের তাগিদ। এবং আম্পানের আঘাত পশ্চিমবঙ্গে তীব্র হলেও বাংলাদেশে বিলীন 126 কিলোমিটার বাঁধ রক্ষণাবেক্ষণের অভাবই কারণ, বলছেন বিশেষজ্ঞরা। নদীর জায়গা ফেরানোর তাগিদ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়ের।